Hello friends, Assalamu alaikum. This is Farooq Ahmed from IELTS English Express. Friends, আজকে আমি কোনো ক্লাস নিতে আসিনি, কোনো সলভিং ক্লাসের জন্য তোমাদের সামনে আসিনি। আজকে আমরা আলোচনা করব IELTS এর ফান্ডামেন্টাল কিছু টিপস নিয়ে। ফ্রেন্ডস, আমরা জানি আজকের দিনে IELTS খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আমাদের দেশের হাজারো ছাত্রের স্বপ্ন IELTS করবে, বিদেশ যাবে। এই স্বপ্ন পূরণের জন্য একমাত্র বাধা হচ্ছে এই IELTS স্কোরটা। আর আমাদের ছাত্ররা হন্যে হয়ে ঘুরছে বিভিন্ন কোচিং সেন্টারে যে কিভাবে IELTS স্কোরটা তারা ইনক্রিজ করে নেবে, এবং বিভিন্ন ইউটিউবে বিভিন্ন এক্সপার্টদের যে ক্লাসগুলো তারা ফলো করছে। ওভারঅল সিনারিওটা হচ্ছে এটাই যে আজকের দিনের ক্যান্ডিডেটসরা খুবই মরিয়া হয়ে আছে IELTS স্কোর করার জন্য। আমি তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো। ফ্রেন্ডস, তোমরা যদি IELTS টেস্টটাকে একটা ডিফিকাল্ট টেস্ট হিসেবে ধরে নাও, তাহলে আমি মনে করবো যে তোমরা বোকার স্বর্গে আছো। ডেফিনেটলি এই টেস্টের জন্য ইংলিশে বাস্ট নলেজ থাকাটা জরুরি নয়। এখানে টিপস এবং টেকনিক্সটাই হচ্ছে আসল। তাই যে সমস্ত ক্যান্ডিডেটসরা টিপস এবং টেকনিক্সগুলোর প্রতি ফোকাস দিবে বেশি, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা টিপস এবং টেকনিক্সগুলো খুব দ্রুত আয়ত্ত করে নিবে, তারাই তো মূলত সর্বোচ্চ স্কোরটা করে নিতে পারবে। আমাদের ভিতরে একটা কমন মিস্টেকস রয়েছে যে আমরা মনে করি IELTS করতে হলে তো অনেক এক্সপার্ট হতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু পারতে হবে। ফ্রেন্ডস, আমাদের আসলে এটা তোমাদের ফলস না। আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে হয়তো তোমাদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিতে পারিনি যে আসলে এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট মাত্র, এটা কোনো নলেজ টেস্ট না। সো এক্ষেত্রে কোনো ধরনের স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজনই নেই, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে শুধু তোমার যে একটা স্পেসিফিক ভাষার প্রতি তোমার এবিলিটি কতটুকু সেটা যাচাই বাছাই করা হবে, এর বাইরে আর কিছুই না। ফর এক্সাম্পল, আমি বলতে পারি স্পিকিং টেস্টটা হচ্ছে একটা ফ্রেন্ডলি ডিসকাশন, অর্থাৎ 11 to 13 মিনিটস বা 14 মিনিটস যেটাই বলি আমরা, একটা ফ্রেন্ডলি ডিসকাশনের জায়গা হচ্ছে স্পিকিং টেস্টটা। সো এখানে কোনো ধরনের জড়তা বা কোনো ধরনের মানসিক স্ট্রেস নেওয়ার কোনো সুযোগই নেই, যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ডিসকাশন। আমি যাব সেখানে একটা ফ্রেন্ডলি ডিসকাশন করে একটা কোয়ালিটি টাইম পাস করে চলে আসবো। তোমরা শুধু এই জিনিসটাই মনে রাখবে যে যেহেতু এখানে IELTS মূলত একটা গেমস, এখানে টিপস এবং টেকনিক্সগুলোই আসল। সো তোমরা যত দ্রুত সম্ভব টিপস এবং টেকনিক্সগুলোকে আয়ত্ত করে নিবে, তত দ্রুত তোমরা ভালো একটা স্কোর করে নিতে পারবে ইনশাল্লাহ। সো আমাদের ফোকাস পয়েন্ট, আমরা যারা ইনস্ট্রাক্টরস রয়েছি, আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে তোমাদেরকে বিভিন্নভাবে এই টিপস এবং টেকনিক্সগুলো পৌঁছে দেওয়া, যাতে করে তোমরা খুব সহজে ভালো একটা স্কোর করে নিতে পারো। আমি যদি স্পিকিং এর কথা একটু আগে আমি বলেছি, যদি আমি এখন লিসেনিং এর কথা বলি, তাহলে এই যে একটা অডিও প্লে হবে 30 মিনিটসের একটা অডিও একবারে প্লে হবে, ঠিক আছে। অনেকে এই লিসেনিং এ একেবারে হতাশ যে কি বলে চলে গেল বুঝতেই পারলাম না। কিন্তু এই অডিওটা ধরার জন্য যে টিপস এবং টেকনিক্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানিই না। এখানে যে ব্রেন ব্যালেন্সের একটা বিষয় রয়েছে, এই ব্যাপারটা আমরা ফোকাসই করি না, ঠিক আছে। সো লিসেনিং টেস্টটা যে মূলত একটা সিনোনিমের খেলা, এই জিনিসটা তো আমরা কেউ বুঝিই না। তাহলে আমরা যত বেশি সিনোনিম শিখবো, তত বেশি আমাদের জন্য হেল্পফুল হবে লিসেনিং টেস্টে অ্যান্সার কারেক্ট করার জন্য। এবং লিসেনিং টেস্টে প্যারাফ্রেজ করে অ্যান্সারগুলো বলবে, সেক্ষেত্রে প্যারাফ্রেজিং এর প্রতি আমাদেরকে ধারণা থাকতে হবে। এই দুটো পয়েন্ট, প্যারাফ্রেজিং এবং সিনোনিম, এই দুটো পয়েন্টস যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে লিসেনিং টেস্টে আমরা ইজিলি ভালো স্কোর করে নিতে পারি।
আর আমি যদি রিডিং এর কথা বলি, সবচেয়ে টাফেস্ট কোশ্চেন মডিউল বলে রিডিং, বাট আমাদের কাছে রিডিং হচ্ছে সবচেয়ে সহজ মডিউল। কারণ কি, এখানে দুইটা খেলা, এক স্ক্যানিং, দুই স্কিমিং। এই দুটা খেলাতে যারা জিতবে তারাই রিডিং মডিউলের সর্বোচ্চ স্কোর করে নেবে। তাহলে স্ক্যানিং কোনগুলো করতে হবে, স্ক্যানিং কিভাবে করতে হবে, অথবা স্কিমিং কিভাবে করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলবো কি যে আমরা যে আরেকটা বিষয় আছে রিডিং এর ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্টের স্কিল, যে ব্যাপারটা টাইম ম্যানেজমেন্টটা, এই দুইটা সহজ 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 ফর্মুলা আমার কাছে, যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, অর্থাৎ রিয়েল টেস্টে বসার আগেই আমরা ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করব যে আমি কোন প্যাসেজের জন্য কত মিনিট নিচ্ছি। যদিও আমাদেরকে বলা থাকে যে 20 মিনিটস 20 মিনিটস 20 মিনিটস 60 মিনিটস তিনটে প্যাসেজের জন্য, কিন্তু এইভাবে 60 মিনিটস নিয়ে তো আমি কাজ করতে পারবো না। আমাকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমি প্রথম প্যাসেজ, যেহেতু তুলনামূলক সহজ থেকে কঠিনের দিকে যাবে, প্রথম প্যাসেজে আমি 15 মিনিটস নিয়ে নিব, পরবর্তী প্যাসেজে আমি 20 মিনিটস নিব, এবং পরবর্তী প্যাসেজে আমি 25 মিনিটস নিব। এভাবে করে, যেহেতু এটা একটা কঠিন প্যাসেজ, প্যাসেজ 3, সো একটু সময় বেশি নিতে পারি, ঠিক আছে। এইভাবে করে আমার নিজেকে আমি ম্যানেজ করে নিব, যে প্যাসেজগুলোর সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নিব যে আমার কত সময় লাগছে, কত সময় লাগবে। এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা খুবই জরুরি রিডিং এর জন্য। আর কি বলেছি, স্ক্যানিং এবং স্কিমিং হয়ে গেল। আর মূলত রিডিংটা হচ্ছে ভোকাবুলারির খেলা, সো এক্ষেত্রে ভোকাবুলারিতে অনেক স্ট্রং হওয়া জরুরি। আমি একটু আগে বলেছি লিসেনিংটা হচ্ছে যে সিনোনিমের খেলা, এখানে রিডিংটাকে বলেছি ভোকাবুলারির খেলা। সো যত বেশি ভোকাবুলারি আমরা আয়ত্ত করে নিতে পারবো, ততই আমাদের জন্য ভালো একটা স্কোর করার সুযোগ হবে। আর রাইটিং এর কথা, রাইটিং সম্পর্কে আমরা যেটা জানি যে একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে একটা গ্রাফ চার্ট থাকবে টাস্ক 1, এবং একটা এসে রাইটিং থাকবে টাস্ক 2-তে। আর ওদিকে জেনারেল জিটির জন্য যারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দিবে তাদের জন্য একটা ফর্মাল লেটার থাকবে টাস্ক 1-এ, এবং এসে রাইটিং থাকবে টাস্ক 2-তে। তো সেক্ষেত্রে আমরা গ্রাফ চার্ট তো আমরা একাডেমিক লেভেলে পড়ে আসি, আমরা গ্রাফ চার্ট সম্পর্কে বিস্তারিত জানি। তারপরেও আমরা যে টিপস এবং প্র্যাকটিসের কথা বলি, সেক্ষেত্রে গ্রাফ চার্টে আমরা যে কম্পারিজনাল যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো বেশি বেশি করে ব্যবহার করতে হবে, এবং কোনো অবস্থাতে যে পার্টের যে ব্যাপারটা আছে, স্পেশালি মনে করো যে টাস্ক 1-এ আমরা একটা কোশ্চেন প্যারাফ্রেজ করি, দেন হয়তো ওভারঅল ভিউ দিয়ে থাকি, এরপরে আমরা ইন ডিটেলস কম্পারিজনাল সাইডটা আলোচনা করি। সেক্ষেত্রে কনক্লুশন বলার কোনো প্রয়োজন হয় না টাস্ক 1-এর ক্ষেত্রে। আর এসে রাইটিং এর ক্ষেত্রে আমরা কি বলবো, ডেফিনেটলি আমাদের এখানে যে যে জিনিসগুলো ফোকাস করতে হবে, নাম্বার 1 আমরা যে বলেছি স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস, নাম্বার 2 ক্লিয়ার কনসেপ্ট, এন্ড নাম্বার 3 ওয়ার্ড ভেরিয়েশন। ঠিক আছে, এখানে সেন্টেন্সগুলো মূলত কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কন্ডিশনাল হওয়াটাই বেটার। কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কন্ডিশনাল, যারা এই তিনটে স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সগুলো মেক করবে, ডেফিনেটলি তাদের স্কোর 7+ আসবে ইনশাল্লাহ। তার আগে কি লাগবে, ওই যেটা বলেছি যে স্ট্রং লজিক্স এন্ড এক্সাম্পলস এবং কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এরপরে বলেছি কি ওয়ার্ড ভেরিয়েশন। ওয়ার্ড ভেরিয়েশন বলতে কি বুঝাচ্ছি, যে কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড রয়েছে, কোশ্চেনের মধ্যে যে কিওয়ার্ড রয়েছে, ওই কিওয়ার্ডটাকে ভেরিয়েশন করাটাই হচ্ছে এখানে ওয়ার্ড ভেরিয়েশনের মূল ফর্মুলাটা। তাহলে তোমরা দেখো যে আমরা কত দ্রুত খুব কম সময়ের ভিতরে নিজেদেরকে তৈরি করে নিতে পারি। অনেকে অনেক লম্বা সময়ের কথা বলে, 3 মাস 6 মাস 1 বছর প্রিপারেশন। আমি অত লম্বা সময়ের বিশ্বাসী না। আমি মনে করি যদি কোন স্টুডেন্ট ডেডিকেটেড হয়, যদি ডেইলি রুটিন মেনটেন করে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা করে স্টাডি করার চিন্তা করে, ফুল ডেডিকেশন দিয়ে কমপক্ষে 2 ঘন্টা, আমি মনে করি 1 মাস এনাফ তার জন্য। 1 মাস এনাফ। 1 মাসের মধ্যে সে নিজেকে তৈরি করে নিতে পারবে ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে তার জন্য সবচেয়ে বেটার হবে একজন ট্রেইনড এক্সপার্ট সাথে থাকা।